আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ মারিয়াকে দেখলাম একটা ছেলের সাথে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। দুজনে দেখি অনেক হাসাহাসি করে যাচ্ছে। তার মানে মারিয়ার বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু মারিয়া আমাকে বলে নাই। ও তো আমার সাথে সব কিছু শেয়ার করছে, তাহলে এ কথাটা কেন লুকালো? আমি তাদের পিছনে যেতে লাগলাম। যেতে যেতে দেখি ছেলেটা মারিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। মারিয়া বাসার ভিতরে ঢুকে গেল। এবার আপনাদের পরিচয়টা দেই, আমাকে সবাই চিনেন। তারপরও বলি, আমি রাসেল, পড়ালেখা শেষ করে নিজেদের অফিস দেখাশোনা করছি। আমার পরিবারে আব্বু আম্মু আর একটা ছোট বোন আছে। ছোট বোনের নাম তিথি, বর্তমানে ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর মারিয়া, তাকে বিয়ে করেছি আজ 2 বছর হলো। তার বাবার বিজনেস আছে। আমার বাবা মা মারিয়াকে পছন্দ করে, আমার সাথে বিয়ে দিছে। বিয়ের পর মারিয়া আমার সাথে সব কিছু শেয়ার করেছে। সে বলেছে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে প্রেম করে নাই। তার ইচ্ছে সে বিয়ে করে স্বামীর সাথে প্রেম করবে। এখন আমার প্রশ্ন, সে যদি প্রেম না করে তাহলে ছেলেটা কে? একসাথে রিকশা করে কোথায় গেছে? না, আমার সব কিছু জানতে হবে। আমি বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মারিয়া গায়ের জামা চেঞ্জ করছে। আমাকে দেখে বলল, তুমি এসে গেছো, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে বসে গল্প করব। ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? যে ছেলে তোমাকে একটু আগে রিকশায় করে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। হো, তুমি রাফির কথা বলছো? আমি তো ওই ছেলের নাম জানি না। আর ওর সাথে কোথায় গেছো? ও তোমার কি হয়? তাহলে শোনো, ওর নাম রাফি, আমার মামাতো ভাই। এতদিন বাইরে ছিল, গতকাল বাংলাদেশে এসেছে। আমাকে ফোন দিয়ে বলল তার সাথে দেখা করতে, তাই তার সাথে দেখা করতে গেছি। তুমি তো কখনো তার কথা আমার কাছে বলো নাই। আসলে তার সাথে তেমন যোগাযোগ ছিল না, তাই তোমাকে বলি নাই। ও, তাহলে তাকে বাসার ভিতরে নিয়ে আসলে না কেন? অন্য একদিন আসবে বলছে, আজকে নাকি তার কাজ আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, মারিয়া আমাকে অনেক ভালোবাসে, সব সময় আমার খেয়াল রাখে। রাতে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। তা তোর অফিস কেমন চলছে? ভালো বাবা। ভাইয়া, আমার মোবাইল কোথায়? গতকাল তোকে বলেছিলাম না আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। মনে ছিল না বোন, কালকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। তারপর খাবার খেয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প করে আমি আর মারিয়া রুমে চলে আসলাম। রুমে আসার পর মারিয়া দরজা বন্ধ করে আমাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে পড়ল। এই তোমাকে বলছি না আমার একটা তোমার মতো ছেলে লাগবে? বিয়ে হয়েছে মাত্র 2 মাস হয়েছে, তুমি এখনই ছেলের কথা বলছো? ধৈর্য ধরো, আল্লাহ একদিন দিবে। তুমি সারাদিন অফিসে থাকো, আমার একা একা ভালো লাগে না। কেন? আব্বু আম্মু তো বাসায় আছে, আর তিথি তো কলেজ শেষ করে বাসায় আসে, তাদের সাথে তো গল্প করতে পারো। হঠাৎ মারিয়া আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল, আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর আর কি, দুজনের মধ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মারিয়ার দিকে যত তাকাই ততই তাকে আদর করতে ইচ্ছে করে। আমি মারিয়ার কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া বিছানায় বসে কার সাথে যেন হেসে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। কে ফোন দিয়েছে? রাফি ফোন দিয়েছে। কেন? ও বলেছে আজ বিকেলে তার সাথে দেখা করতে, আর সাথে তোমাকে নিয়ে যেতে বলছে। ওকে বাসায় আসতে বলো। বাহিরে কেন দেখা করতে বলেছে? সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, দুজনে মিলে নাস্তা করব। আমাকে আবার অফিসে যেতে হবে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মারিয়া ফ্রেশ হতে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কিছুক্ষণ মারিয়া বের হয়ে আসলো। আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখি ভেজা চুলে মারিয়াকে অনেক সুন্দর লাগছে। আমার কেমন যেন নেশা ধরে গেছে, তাই দাঁড়িয়ে না থেকে মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তার চুলের ভিতরে নাক ডুবিয়ে দিলাম। মারিয়া
আমার ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। তারপর মারিয়াকে আমার দিকে ঘুরিয়ে তার ঠোঁট দুটো দখল করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তোমার এত রোমান্টিকতা কোথা থেকে আসছে? তোমাকে দেখলে আমি ঠিক থাকতেই পারি না, মনে হয় সারাদিন তোমাকে আদর করি। ঠিক আছে, এখন চলো নাস্তা করবে। দুজনে নিচে আসলাম, তারপর টেবিলে বসে নাস্তা করতে লাগলাম। ভাইয়া, আমার মোবাইলের কথা মনে আছে তোর? পাগলি, আমার মনে আছে। রাসেল, আমরা তো দাদা দাদির কবর জিয়ারত করতে গ্রামের বাড়িতে যাব, আর আসতে কিছুদিন লেগে যাবে, কারণ তোর দাদা দাদির জন্য মিলাদ পড়াবো আর গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা করব। ঠিক আছে, যাবে। তা কখন যাবে? আমরা কিছুক্ষণ পর রওনা দিব। তুই কিছুদিন বাসায় তাড়াতাড়ি চলে আসিস। বাসায় মারিয়া আর তিথি একা একা থাকবে। তাদের সাথে করে নিয়ে যাও। আমি বলছি, কিন্তু মারিয়া তোকে ছাড়া যাবে না। আর তিথি না কি কলেজে কাজ আছে। ঠিক আছে, তাহলে দেখে শুনে যেও। নাস্তা শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। কাজ করতে করতে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম বাসায় গিয়ে দুপুরের খাবার খাবো। যেই ভাবা সেই কাজ। ম্যানেজারকে বলে আমি অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে নিজের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মারিয়া রুমে নেই, তাই রুম থেকে বেরিয়ে এসে কাজের লোককে জিজ্ঞেস করলাম, মারিয়া কোথায়? তখন তারা বলল, মারিয়া নাকি তাদের বাসায় গেছে। মারিয়া তাদের বাসায় যাবে, আমাকে তো ফোন করে বলল না, তাই আমি নিজের মোবাইল বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। তুমি কোথায়? আমি তো আমাদের বাসায় এসেছি। তুমি তোমাদের বাসায় যাবে, আমাকে তো বললে না। আসলে আব্বু হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি। তোমাকে ফোন দিতে মনে ছিল না। ও আচ্ছা, তা এখন কেমন আছে তোমার আব্বু? এখন মোটামুটি ভালো আছে। ডাক্তার বলেছে কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ও, তা তুমি বাসায় কখন আসবে? আমি কিছুক্ষণ পর চলে আসব। আচ্ছা ঠিক আছে, রাখি, দেখে শুনে আসবে। হুম। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল, শুরু না হতেই ভেঙে গেল। একটা আশার প্রদীপ ছিল, জ্বলতে গিয়ে নিভে গেল। একটা প্রিয় মানুষ ছিল, পাওয়ার আগেই হারিয়ে গেল। জীবনের কষ্টগুলো যদি বেঁধে রাখা যেত, তবে তা যত্ন করে বেঁধে রাখতাম, কারণ কোনো এক সময় যদি ফিরে আসো তাহলে দেখাতাম তুমি চলে যাওয়াতে কতটা কষ্টে ছিলাম আমি। আগে একটা কথা বলে রাখি, রাসেল আর মারিয়ার বিয়ে হয়েছে, আজ 2 মাস হয়েছে। আমি ভুলে 2 বছর দিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। ফোন কেটে দিয়ে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন মারিয়া? আসলে তা নয়। আমি দেখছি তিথি রাস্তার পাশে ফুচকার দোকানে একটা ছেলেকে নিয়ে ফুচকা খাচ্ছে, আর দুজনকে খাইয়ে দিচ্ছে। আমি তাদের সামনে না গিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ মারিয়া ফোন দিল। বলো। তুমি কোথায়? তুমি জানো না আমি কোথায়? সকালে কি কথা হয়েছে মনে নেই তোমার? আমার তো মনে নেই। তোমার কিছুই মনে থাকে না। রাফি বলেছে না তার সাথে বিকেলে দেখা করতে? ও মনে পড়ছে। আসলে আমার আজকে অফিসে অনেক কাজ, তুমি আজকে গাড়ি নিয়ে যাও। রাফি আমার কথা বলবে অফিসে অনেক কাজ, অন্য একদিন দেখা করবে। তুমি থাকো তোমার অফিস নিয়ে, বলে ফোনটা কেটে দিল। আমি আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে মোবাইল মার্কেটে চলে গেলাম। তারপর তিথির জন্য একটা মোবাইল নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর তিথি এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার মোবাইল কোথায়? আগে তোর সাথে আমার কিছু কথা আছে, তুই আমার রুমে আয়। আর তোর ভাবি কোথায়? ভাবি তো বিকেলে কার সাথে যেন দেখা করতে গেছে, কিন্তু এখনো আসেনি। ও ঠিক আছে, তুই আমার রুমে আয়। বলে আমি নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইলটা বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। কোথায় তুমি? আমি বাসায় আসছি, রাস্তায় আছি। ঠিক আছে আসো। বলে ফোনটা কেটে দিয়ে দরজার সামনে তাকিয়ে দেখি তিথি দাঁড়িয়ে আছে। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? না, এমনি। কি বলবি বল। ছেলেটা কে ছিল? তুই কোন ছেলের কথা বলছিস? আজকে দুপুরে রাস্তার পাশে ফুচকার দোকানে তুই একটা ছেলেকে ফুচকা খাইয়ে দিতে দেখলাম। আসলে ভাইয়া। কি হলো বলছিস না কেন? মাথা নিচু করলি কেন? বলবো, তার আগে বল,
তুই আব্বু আম্মুর কাছে কিছু বলবি না? ঠিক আছে, বলবো না। আসলে ভাইয়া ওর নাম জীবন। আমরা দুজনে একসাথে পড়ি আর দুজন দুজনকে ভালোবাসি। এটা তুই কি বলছিস? তুই জানিস আব্বু আম্মু শুনলে তোকে বাসা থেকে বের করে দিবে। প্লিজ ভাইয়া, তুই তাতে বলিস না। তুই এটা কিভাবে করলি? তুই কলেজে পড়িস আজ 3 মাস, আর এই 3 মাসে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল। তোর এখনো পড়ালেখা শেষ হতে অনেক দেরি, আর ও কি পারবে এত বছর অপেক্ষা করতে? জীবন বলছে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখ, এমন কিছু করবি না যাতে আমরা সমাজে মুখ দেখাতে না পারি। ঠিক আছে ভাইয়া। এই নে তোর মোবাইল। তিথি মোবাইল নিয়ে চলে গেল। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসার পর আমি মারিয়াকে জিজ্ঞেস করলাম, এত দেরি হলো যে? আসলে রাফির সাথে দেখা করে এক বান্ধবীর বাসায় গেছি, ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তারপর দুজনে খাবার খেতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে দুজনে রুমে চলে আসলাম। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। মারিয়া এখন বেশিরভাগ সময় বাহিরে যায়। কিছু জিজ্ঞেস করলে বলে বান্ধবীদের সাথে দেখা করতে চায়, রাফির সাথে মাঝে মাঝে দেখা করতে চায়। কিন্তু মারিয়া ভালোবাসা আগের মতোই আছে। এসব শুনে আমার আরও বেশি সন্দেহ হয়। এখন মারিয়া আমাকে না বলে বাসা থেকে বেরিয়ে যায়। একদিন অফিসে বসে কাজ করতে আসি, হঠাৎ আমার মোবাইলে একটা ভিডিও আসে। নাম্বার দেখে আননোন নাম্বার, আর আমি ভিডিওটা দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওতে দেখি মারিয়া রাফি ছেলেটাকে কিস করতে আসে, আর এটা কেউ একজন পিছন থেকে অডিওতে। আমি সেই নাম্বারে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। আমি তারপর তিথিকে ফোন দিলাম। বল ভাইয়া। তুই এখন কোথায়? আজকে শরীরটা খারাপ লাগছে, তাই বাসায় চলে আসলাম। কেন ভাইয়া? তোর ভাবি কোথায়? আমি তো বাসায় আসার পর ভাবিকে দেখি নাই। খালাকে জিজ্ঞেস করলাম, তিনি বলল ভাবি নাকি তাদের বাসায় গেছে। ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিয়ে মারিয়াকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ধরলো। বলো। কোথায় তুমি? আমি তো আমাদের বাসায়। তুমি আমাকে বলো নাই কেন তুমি তোমাদের বাসায় যাবে? সরি, আমি বলতে ভুলে গেছি। ঠিক আছে, এখনই বাসায় আসো, আমি অফিস থেকে আসছি। আমি ফোনটা কেটে অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, তাহলে এতদিন আমি যেটা সন্দেহ করেছি সেটাই হয়েছে। কিন্তু মারিয়া ভালোবাসা আগের মতোই ছিল, এ কারণে কিছুই বলতে পারি নাই। আর আমার কাছে তাকে ধরার মতো কোনো প্রমাণ ছিল না। এসব কিছু ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মারিয়া রুমে ঢুকলো। আমার পাশে বসে কাঁধে মাথা দিয়ে বলল, বলো, কি কথা বলবে? আগে আমার কাঁধের থেকে মাথা সরাও। কেন? আমি বলছি তাই। তোমার কি হয়েছে? আর আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে কিছুক্ষণ পর দেখবে। আগে তোমার জামা কাপড় গুছিয়ে নাও। জামা কাপড় গুছিয়ে নেব মানে? মানেটা হলো তুমি এখন তোমাদের বাড়িতে যাবে একেবারের জন্য। তুমি কি বলছো? আমি তো মাত্র বাড়ি থেকে আসলাম, আর আমি একবারের জন্য যাব মানে? এই দেখো বলে মোবাইল থেকে ভিডিওটা বের করে তার হাতে দিলাম। মারিয়া ভিডিও দেখে মোটেও প্রস্তুত ছিল না। যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, সব গোলাপ শেষ হয়ে যাবে, তবুও আমার ভালোবাসা শেষ হবে না। হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারোনি। কারো ভয় কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিও না। যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস আস্থা নিয়ে হাতে হাত রেখো, দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোমাকে অনেক করেছি, কিন্তু 3 দিন তোমার বাহিরে যাওয়া, রাফির সাথে দেখা করা, বান্ধবীর বাসায় যাওয়া, তোমাদের বাসায় যাওয়া, এসব দেখে তোমাকে সন্দেহ হয়েছে, কিন্তু কখনো কিছু বলতে পারি নাই, কারণ তোমার ভালোবাসার কারণে কিছুই বলতে পারি নাই। আজ যখন ভিডিওটা দেখি তখন আর নিজেকে ধরে রাখতে পারি নাই। বিশ্বাস করো, তুমি এখানে আমাদের মধ্যে কিছুই হয় নাই, আর রাফির সাথে অন্য কোনো সম্পর্ক নেই আমার। এটা দেখার পরও তুমি বলছো রাফির সাথে তোমার কিছু হয় নাই? তুমি আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাও, কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এটা তুমি কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার কথাটা আগে শোনো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন আর বাসি না। তোমার মতো মেয়েকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করছি। তুমি এখনই বেরিয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি তোমাকে আগে যেমন ভালোবেসেছি এখনো তেমন ভালোবাসি। তুমি যখন সত্যিটা জানতে পারবে
তখন আমার কাছে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। বলে মারিয়া জামা কাপড় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আর আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, তুমি আমার সাথে এত প্রতারণা কেন করলে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আপনাদের একটা কথা বলি, আব্বু আম্মু এখনও গ্রাম থেকে আসে নাই, তাদের আসতে আরও কিছুদিন লাগবে। হঠাৎ তিথি আমার রুমে আসলো। ভাইয়া, ভাবিকে দেখলাম জামা কাপড়ের ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল। কি হয়েছে তোদের মধ্যে? সেটা আমি তোকে পরে বলবো, আমাকে একটু একা থাকতে দে। তিথি আর কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন আর অফিসে যাইনি। ম্যানেজারকে ফোন দিয়ে বলেছি আমি কিছুদিন অফিসে আসবো না, ওনাকে অফিস দেখে রাখতে। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মারিয়ার কথা অনেক মনে পড়ছে। পুরো রাতে একটু ঘুম হয় নাই। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। দুপুরে তিথি অনেক ডেকেছে খাবার খেতে যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে বলেছি খাবো না। বিকালে বিছানায় শুয়ে আছি, হঠাৎ দেখি রাফি আর সাথে একটা মেয়ে আমার রুমে আসলো। তুমি এখানে? আপনি এটা কি করলেন? যা করেছি তোমার জন্য তো ভালো হয়েছে। আমার জন্য ভালো হয়েছে মানে? মানে তুমি বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আপনি যা কিছু দেখছেন সব কিছু মিথ্যা। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আপনি মারিয়াকে বাসা থেকে বের করে দিছেন কেন? ঠিকই করেছি। যে মেয়ে স্বামীকে না জানিয়ে বাহিরে ঘুরে বেড়ায়, পার্কে বসে কিস করে, তাকে বের করে দিব না তো কি করব? আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ দেখতে চাও? এই নাও দেখো। রাফি ভিডিওটা দেখে বলল। আপনি এটা কি করলেন? মানে হলো আপনার চোখে যা দেখছেন সব কিছু ভুল। নিজের চোখে যা দেখছি তারপর তুমি বলছো ভুল দেখছি? আপনি ভুল দেখছেন। এখানে আমি, মারিয়া আর রিয়া ছিলাম। রিয়ার হঠাৎ একটা ফোন আসে, তাই সে পাশে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ মারিয়ার চোখে কি যেন পড়লো। তারপর আমি মারিয়ার চোখ থেকে ময়লাটা বের করছিলাম, আর আপনি ভাবছেন আমি তাকে কিস করছি। আপনি জানেন মারিয়া আপনাকে অনেক ভালোবাসে, সবসময় আপনার কথা বলে। সে বলে কি জানেন, রাসেলের মতো স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী, তার মতো ছেলে হয় না, আমাকে অনেক ভালোবাসে। আপনি কে? আমি সেই মেয়ে যার জন্য মারিয়াকে বাসা থেকে বের করে দিয়েছেন। মানেটা আমি বলছি। রিয়ার সাথে আমার ফেসবুক থেকে পরিচয় হয়। আস্তে আস্তে রিয়ার সাথে কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলেছি। রিয়া আমাকে ভালোবাসে। একদিন রিয়ার সাথে ভিডিও কলে কথা বলার সময় মারিয়াকে তার সাথে দেখে, তখন রিয়াকে বললাম মারিয়ার সাথে ওর কিসের সম্পর্ক। তখন রিয়া বলল মারিয়া নাকি তার বান্ধবী, তারা একসাথে কলেজে পড়াশোনা করছে। হঠাৎ একদিন আমি কাউকে না বলে বাসায় চলে আসি। পরের দিন রিয়ার সাথে মারিয়ার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে আসতে বলি। বাকিটা আমি বলি। আমার বাসার কেউ জানে না আমি যে রাফিকে ভালোবাসি, তাই মারিয়াকে ফোন দিয়ে আসতে বলি। কারণ বাড়ির থেকে যদি ফোন দিয়ে বলে কোথায় আছি, তখন আমি কি বলবো? আমি যদি মিথ্যা আমার বাসার সবাই বুঝে যায়, তাই সাথে করে মারিয়াকে রাখি, যাতে বাসার মানুষ সন্দেহ করতে না পারে। এ কারণে কিছুদিন পর পর রাফির সাথে দেখা করতে গেলে মারিয়াকে ফোন দিয়ে আসতে বলি। আপনি বিশ্বাস করুন, মারিয়া অনেক ভালো মেয়ে। আজ আমার উপকার করতে এসে স্বামী ছাড়া হলো। আপনাকে একটা কথা বলি, কখনো মারিয়ার দিকে ওইভাবে তাকাই না। আমি তাকে নিজের বোনের মতো জানি, আর ওর মতো মেয়ে হয়। শুনুন, সন্দেহ এমনটা জিনিস যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেউ স্বামীহারা হয়, তাই একটা কথা বলি, সন্দেহ করবেন ভালো কথা, তবে সন্দেহ করার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন, তাহলে আর কখনো বিপদের সম্মুখীন হতে হবে না। ওনারা ঠিকই বলেছে ভাইয়া, তোর মতো আমিও ভাবিকে সন্দেহ করেছি, কিন্তু আজকে ওনাদের মুখে সত্যিটা জেনে নিজের কাছে অনেক খারাপ লাগছে। নিষ্পাপ একটা ভাবিকে সন্দেহ করে গেলাম। তুই ভাবিকে ফিরিয়ে নিয়ে আয় ভাইয়া। তাহলে এই ভিডিওটা কে করলো আর করে আমাকে পাঠালো কেন? হয়তো কেউ আপনাদের সংসার ভাঙার জন্য করছে। কিন্তু আমার জানা মতে আমার কোনো শত্রু নেই। ভাইয়া, সেটা পরে দেখে নিন, আগে মারিয়াকে ফিরিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমি আর কোনো কথা না বলে সোজা বাসা থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা মারিয়াদের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর শাশুড়ি আম্মা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ভালো আর থাকি কি করে? মেয়েটা গতকাল তোমাদের বাসা থেকে এসে রুমে শুয়ে আছে, কি হয়েছে কিছু বলে না, এখন পর্যন্ত কিছু মুখে দেয় নাই। তেমন কিছু হয়নি আম্মু, আমি দেখছি বলে মারিয়ার রুমে চলে আসলাম। আপনাদের তো বলতে ভুলে গেছি, আমার শ্বশুর অফিসে আছে। আমি মারিয়ার রুমে ঢুকে দেখি মারিয়া রুমের জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে।
জানালা দিয়ে বাহিরে কি দেখো? মারিয়া আমার কথা শুনে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুমি বিশ্বাস করো আমি কিছুই করি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার কথাটা শোনো। আমি সব কিছু শুনেছি। রাফি আর রিয়া আমাকে সব কিছু খুলে বলেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা না শুনে বাসা থেকে বের করে দিছি। সত্যিটা জানতে পারলে আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি আমাকে বললে কি হতো? আমি বলি নাই ভয়। যদি তুমি রাগ করো আমি কি করব বলো? রিয়া আমাকে ছাড়া রাফির সাথে দেখা করবে না। আর রিয়ার পরিবারের সবাই আমাকে অনেক ভালো জানে। আচ্ছা, তোমার জানা মতে তোমার কোনো শত্রু আছে? আমার জানার মতে তেমন মনে পড়ছে না, তবে একটা ছেলে ছিল। ছেলেটার নাম রনি। প্রায় সময় কলেজে যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করতো, আমাকে ভালোবাসার কথা বলতো। আমি তাকে না করে দেওয়ার পর ও আমার সামনে আসতো। একদিন পা থেকে জুতা খুলে ওর গালে 2-3টা বাড়ি মারলাম। এরপর থেকে আমার সামনে আসে নাই। তাহলে আমার মনে হয় ওই রনি ছেলেটা ভিডিও করছে আর ও চাইছে তোমার সংসার ভাঙার জন্য। ওটা তো আজ প্রায় 1 বছর হয়ে গেছে। এখন সে কোথা থেকে আসবে? কিন্তু যেদিন জুতার বাড়ি দিছি এর পরদিন থেকে তাকে আর দেখি নাই। ঠিক আছে, ওটা দেখা যাবে। এখন বলো, তুমি খাওয়া দাওয়া করো নাই কেন? আমার তো মনে হয় তুমিও করো নাই। তুমি বুঝলে কিভাবে? কারণ তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তোমাকে অনেক ভালোবাসি তো, হঠাৎ করে তোমাকে বাসা থেকে বের করে দিছি, তাই অনেক খারাপ লাগছে। এ কারণে খাওয়া দাওয়া ভালো লাগে না। একটা সন্দেহের কারণে আজকে আমাদের সংসার ভাঙতে গেছে, কিন্তু আল্লাহ আমাদের দুজনকে আবার মিলিয়ে দিছে, সব সন্দেহ দূর করে দিছে। ঠিকই বলছো। এখন আমার খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি ওই খাবারের কথা বলি নাই। তাহলে কোনটার কথা বলছো? তোমার ঠোঁট দুটো স্বাদ নিতে ইচ্ছে করছে। এখন না, আগে খাবার খেয়ে নাও, তারপর তোমার যা ইচ্ছা করো। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া প্লেটে করে খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে নাও। তুমি খাবে না? আমি কি বলছি খাবো না? তুমি আমাকে খাইয়ে দিবে। তোমার মতো বুড়িকে আমি খাইয়ে দিব? ঠিক আছে, আমি আর খাবো না। ও মা, আমার জানো দেখি রাগ করতেও পারে। তুমি বসো, আমি হাত ধুয়ে আসি। ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে এসে মারিয়াকে খাইয়ে দিতে লাগলাম। আমিও খেতে লাগলাম। মারিয়াও হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ হওয়ার পর মারিয়া প্লেট নিয়ে বাহিরে চলে গেছে। কিছুক্ষণ পর রুমে আসার পর আমি মারিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম আর মারিয়ার কপালে চুমু খেতে লাগলাম। কি করছো তুমি? তোমাকে আদর করছি। কেন, আমার ঠোঁটের স্বাদ নেবে না? আমি আর দেরি করলাম না, সাথে সাথে মারিয়ার ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা সুখের রাজ্যে। রাত 10টায় গাড়ি নিয়ে বাসায় আসতে লাগলাম। মারিয়া আমার কাঁধে মাথা দিয়ে রাফিয়া ডিয়ার সাথে কল গ্রুপে কথা বলছে। হঠাৎ দেখি কিছু ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। কি হয়েছে মারিয়া? বলতে পারবো না। কিছু ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। তোরা এখন কোথায় আছিস? তারপর জায়গার কথা বলল। ঠিক আছে, আমি দেখছি। তোরা 10 মিনিট গাড়ির ভিতরে বসে থাক। তারপর 2টা ছেলে গাড়ির কাছে এসে বলল বাহিরে আসার জন্য। আমি বের হচ্ছি না, কিন্তু তারা বলল বাহির না হলে গ্লাস ভেঙে বাহির করবে। কি আর করার, দুজনে গাড়ি থেকে নেমে সামনে যেতে লাগলাম। সামনে যাওয়ার পর 5-6টা ছেলের ভিতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। তখন ছেলেটাকে দেখে মারিয়া বলল, রনি তুই এখানে? আর আমাদের পথ আটকে দাঁড়িয়েছিস কেন? তা তুই বুঝিস না কেন তোর পথ আটকে দাঁড়িয়েছি? তোর মনে নেই কলেজে সবার সামনে আমার গালে জুতার বাড়ি দিছস? তোকে অনেকবার বলেছি আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই আমাকে ডিস্টার্ব করিস, তাই তোর পাওনা দিয়ে দিছি। তুই মনে করছিস কি আমি জুতার বাড়ির কথা ভুলে গেছি? না, আমি ভুলি নাই। আমি তোর অনেকভাবে ক্ষতি করতে চেয়েছি, কিন্তু পারি নাই। কিছুদিন আগে পার্কে দেখি একটা ছেলে তোর চোখ থেকে কি যেন ভার করছে। তখন আমি একটা ভিডিও করি, এমনভাবে করি যাতে বোঝা যায় ছেলেটা তোকে কিস করছে। আর ওই ভিডিওটা তোর স্বামীর নাম্বার ব্যবস্থা করে পাঠিয়ে দিই, যাতে তোর স্বামী তোকে ছেড়ে দেয়। কিন্তু একদিন না যেতেই তোর স্বামী সব কিছু জেনে যায়। তাই আজকে তোকে তুলে নিয়ে বিয়ে করব, আর আমার জুতার বাড়ির প্রতিশোধ নিব। তাহলে আমি কি বসে বসে ডিম পারবো? তুই আমার সামনে আমার বউকে তুলে নিয়ে যাবি আর আমি সেটা দাঁড়িয়ে দেখব? তুই সেটাই করবি। ওকে তুলে নিয়ে আয়। যেই মারিয়াকে ধরতে আসবে তখন আমি ওই ছেলেটাকে একটা নাক বরাবর ঘুষি দিলাম। সাথে সাথে ছেলেটার নাক দিয়ে রক্ত পড়া শুরু করলো। এটা দেখে সবাই আমাকে মারতে আসলো। সবাইকে মারতে লাগলাম। হঠাৎ সবাই আমাকে ধরে ফেললো। তখন রনি ছুরি নিয়ে আমাকে মারতে আসবে।
ঠিক তখনই রাফি কিছু ছেলে নিয়ে এসে সবগুলোকে মারতে লাগলো। আমি রনিকে মারতে লাগলাম। মারতে মারতে আধমরা করে ফেলছি। হঠাৎ একটা পুলিশের গাড়ি চলে আসলো আর মারিয়া পুলিশের কাছে গিয়ে বলল, আমি আপনাদের ফোন করেছি, এরা আমাদের মারতে এসেছে, আপনি তাদের অ্যারেস্ট করুন। তারপর পুলিশ সবাইকে নিয়ে গেল। তোমাকে কি বলে ধন্যবাদ দিব? তুমি আজকে না আসলে হয়তো তারা মারিয়াকে নিয়ে যেত। এটা আমার কর্তব্য, আর মারিয়া আমার, তার পাশে আমি দাঁড়াবো না? এটা কি করে হয়? ধন্যবাদ রাফি, ঠিক টাইমে আসার জন্য। ঠিক আছে, এখন তোরা বাসায় যা। যে শিক্ষা দিছি বেঁচে থাকলে আর কখনো সামনে আসবি না। তারপর রাফি চলে গেল। আমি আর মারিয়া গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর তিথি এসে দরজা খুলে দিল। কিরে, তোদের আসতে এত লেট কেন? বাহিরে একটু ঘুরতে গেছি, তাই আসতে লেট হয়ে গেছে। তুই খাবার খেয়েছিস? না, ভাবির সাথে একসাথে খাবো। মারিয়া আর আমি ফ্রেশ হয়ে এসে তিনজনে মিলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে আমি বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া বিছানায় শুয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমিও মোবাইল টিপা বাদ দিয়ে মারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল। আগামী শুক্রবার রাফি আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। আমাদের সবাইকে দাওয়াত দিছে, সাথে আপনাদের সবাইকে দিছে। আপনারা কিন্তু অবশ্যই যাবেন। আর তিথি আকাশ ছেলেটার সাথে আমার পরিচয় করিয়ে দিছে। কথা বলে বুঝতে পারলাম ছেলেটা ভালো, তবে আমি বলেছি লেখাপড়া ঠিকভাবে চালিয়ে যেতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। জীবনটা ধরো সাগর, আর হৃদয় তার তীর। বন্ধু হলো সাগরের ঢেউ। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে, তবে ব্যাপার হলো সবগুলো ঢেউ কি তার স্পর্শ করতে পারে? ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। তো কেমন হয়েছে জানাবেন। পুরো গল্পে পাশে থেকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ সবাইকে। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।